আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে স্বাগতম ইডুফ্লিয়ারের এসএসসি শিওর শর্ট প্রোগ্রামের ফিজিক্সের সেকেন্ড ক্লাসে। তো আমরা গত ক্লাসে শুরু করেছিলাম গতি অধ্যায়। আমরা গতি অধ্যায়ের স্থিতি, গতি এবং বিভিন্ন প্রকার গতি সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সহ পরবর্তী যে টপিকসগুলো আমরা উল্লেখ করেছিলাম সেগুলো। তো সবার আগে শুরু করতে হলে আমাদেরকে জানতে হবে যে রাশিটা আসলে কি। হ্যাঁ, রাশি কি, ঠিক আছে? রাশিটা হচ্ছে ভৌত জগতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি সেইটাকে আমরা রাশি বলে থাকি। অর্থাৎ এই গোটা বিশ্বে যে জিনিসগুলোর আমরা পরিমাপ বের করতে পারবো সেগুলোই হচ্ছে রাশি। হ্যাঁ, তো এখন রাশি মূলত দুই প্রকার। কি কি? রাশি মূলত দুই প্রকার। একটা হচ্ছে দিক রাশি আর অদিক রাশি। তো দিক রাশি আর অদিক রাশি এইটুকুর ভিতরে আমরা বুঝে গেছি না যে আসলে কোনটা কি। যে রাশি পরিমাপের জন্য মানের পাশাপাশি দিকেরও প্রয়োজন হয় সেই রাশিকে আমরা বলতে পারবো দিক রাশি। অর্থাৎ ওখানে মান এবং দিক উভয়টাই থাকবে। হ্যাঁ, আর পরবর্তীতে অদিক রাশি। অদিক রাশি হলো সেই রাশিগুলো যে রাশিগুলোকে প্রকাশ করার জন্য আমাদের মানের পাশাপাশি দিকের প্রয়োজন হবে না। ঠিক আছে, কি বললাম? যে রাশিগুলো পরিমাপের জন্য বা যে রাশিগুলোকে প্রকাশ করার জন্য আমাদেরকে মান এবং দিক উভয়ের প্রয়োজন হইতেছে সেগুলো হচ্ছে দিক রাশি, এবং যে রাশিগুলোকে প্রকাশের জন্য আমাদের মানের শুধু প্রয়োজন হইতেছে, দিকের প্রয়োজন হইতেছে না, সেগুলোকে আমরা বলবো অদিক রাশি। হ্যাঁ, এখন দিক রাশি এবং অদিক রাশি তো আসলো, এখন এগুলোকে আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় কিভাবে প্রকাশ করে থাকি সে বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, তো আসি প্রথমে আমরা অদিক রাশি দিয়ে শুরু করি। হ্যাঁ, টপিকের নাম কি? অদিক রাশি। অদিক রাশিকে আমরা পদার্থবিজ্ঞানে আরেকটা জিনিস বলে থাকি, আরেকটা নাম দিয়ে থাকি, সেইটা হয়েছে স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি। হ্যাঁ, স্কেলার রাশি অর্থাৎ স্কেলার রাশিটা প্রকাশের জন্য শুধুমাত্র মান হইলেই আমাদের হয়, আমাদের দিকের প্রয়োজন হয় না। ঠিক আছে, এখন স্কেলার রাশিগুলোর মধ্যে আমরা কি কি পাই? যেমন আমরা পাই হচ্ছে দূরত্ব, সময়, তাপমাত্রা ইত্যাদি। ঠিক আছে, এখন এটা কেমন, জিনিসটা একটু কেমন হয় আমরা একটু দেখি। ধরো এইখানে এই বিন্দুতে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাকে বি বিন্দুতে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এই দুইজন ব্যক্তির মধ্যবর্তী যে পার্থক্য বা যে পথ সেইটাকে আমরা বলবো দূরত্ব। হ্যাঁ, দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? দূরত্বকে আমরা এল দ্বারা প্রকাশ করে থাকি। তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বা দুইজন ব্যক্তির মধ্যবর্তী দূরত্ব ধরো 5 মিটার। ঠিক আছে, তো এই দূরত্বটা প্রকাশ করার জন্য বা এই প্রকাশ করার রাশিটাকে প্রকাশ করার জন্য আমাদের কোনো দিকের প্রয়োজন হচ্ছে না, বা এ বিন্দু বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 5 মিটার। ঠিক আছে না? তাহলে এখানে কি কোনো দিকের প্রয়োজন হচ্ছে? হচ্ছে না। তাহলে আমরা বলতে পারবো যে যে রাশিগুলোকে শুধুমাত্র আমরা পরিমাণ দ্বারা প্রকাশ করতে পারি, যেখানে কোনো দিকের প্রয়োজন হয় না, তাকে আমরা কি বলবো? স্কেলার রাশি। ঠিক আছে, অর্থাৎ আবার বলি, যে রাশিকে পরিমাপের জন্য আমাদের দিকের প্রয়োজন হয় না সেই রাশিগুলোকে আমরা বলবো স্কেলার রাশি। ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার হইছো? এখন আমরা আসি দিক রাশি কি বা ভেক্টর রাশি কি। আমাদের পরবর্তী টপিক হচ্ছে
দিক রাশি বা যাকে আমরা পদার্থবিজ্ঞানে বলে থাকি ভেক্টর রাশি। ঠিক আছে, দিক রাশি বা ভেক্টর রাশি। এই রাশিটি কেমন, অর্থাৎ যে রাশিকে প্রকাশের জন্য আমাদের শুধু মান না, মানের পাশাপাশি নির্দিষ্ট দিক বা দিক নির্দেশনা যেগুলো যা বলে এইটারও প্রয়োজন হয়, তাকে আমরা বলে থাকবো ভেক্টর রাশি। ঠিক আছে, যেমন ধরো আমরা যদি বলি এইখানে একজন মানুষ দাঁড়ায় আছে, তাকে সবার যা পৌঁছাইতে হবে এই এ বিন্দুটাতে। ঠিক আছে, এখন মাঝখানে শর্ত হইল যে যেমন ধরো এইখানে ধরো নাও কিছু বাড়ি আছে, হ্যাঁ, এখানে আবার হচ্ছে কি বলা যায়, ধরো এখানে আরেকটা বাড়ি আছে। তো আমাদেরকে এইখানে পৌঁছাইতে হলে কিভাবে যাইতে হবে, সবার প্রথমে ওনাকে যাত্রা শুরু করতে হবে এইখান থেকে, তারপর ডান দিকে আসতে হবে, তারপর আবার সোজা যাইতে হবে, তারপর আবার বাম দিকে যেয়ে আবার সোজা যেয়ে তারপর আবার এই বিন্দুতে। ঠিক আছে, অর্থাৎ এইখানে শুধু দূরত্ব না, আমাদের কিছু দিকের ও প্রয়োজন হইতেছে। কিসের প্রয়োজন হইতেছে? দিকের প্রয়োজন হইতেছে। অর্থাৎ যে রাশি প্রকাশের জন্য আমাদের মান এবং দিক উভয় লাগতেছে, তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? ধরে নাও ইনাকে কেউ বলতেছে যে ইনি এ বিন্দুতে যাবেন, তো ডাইরেকশনটা কিভাবে হবে, যে আপনি প্রথমে 10 মিটার সোজা যাবেন, তারপর ডান দিকে যাবেন 5 মিটার, তারপর ডান দিক থেকে আবার আপনার সামনের দিকে বা আপনার বামে যাবেন আরো 5 মিটার, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বাম সাইডে আরো 5 মিটার, তারপর হাতের ডানে 5 মিটার, তারপর হাতের বামে 10 মিটার। হ্যাঁ, এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা দিকের কথা বলেছি, তাই না? মানের পাশাপাশি আমরা কয়েকটা দিক বলেছি। এই যে এই মানের সাথে দিকের যে সম্পর্ক মিলাই আমরা যে রাশিটাকে প্রকাশ করতেছি, এইটাই হইতেছে ভেক্টর রাশি। অর্থাৎ মান এবং দিক উভয় রাশিটাই আমাদের প্রয়োজন হচ্ছে। আশা করি তোমরা সবাই ভেক্টর রাশি এবং স্কেলার রাশি বুঝেছ। এবার আমরা একটা ছোট্ট পার্থক্য পড়ে নিই। হ্যাঁ, ভেক্টর রাশি এবং স্কেলার রাশির মধ্যে যে পার্থক্যগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু হালকা আলোচনা করি। তো প্রথমেই হচ্ছে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। এখন ভেক্টর রাশিতে আমাদের কি প্রয়োজন? যে রাশিকে প্রকাশ করতে মান দিক উভয় লাগে। আর স্কেলার রাশিটা কি? যে রাশিকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায়। হ্যাঁ, এটা আসলো, তো এটা গেল আমাদের সংজ্ঞা। সংজ্ঞাকে আমরা পার্থক্য হিসেবে লিখতে পারি। ঠিক আছে, এর পরবর্তীতে আরেকটা কি আমরা স্পেসিফিক ভাবে লিখতে পারি, যে ভেক্টর রাশির দিক আছে। কি আছে? দিক আছে। আর স্কেলার রাশির দিক নেই। তারপরে আমরা লিখতে পারি ভেক্টর রাশির পরিবর্তনের জন্য মান এবং দিক উভয়েরই পরিবর্তন ঘটে। ঠিক আছে, কি কি হয়? ভেক্টর রাশিকে ভেক্টর রাশির
পরিবর্তনের ক্ষেত্রে মান ও দিক উভয় পরিবর্তন হয়। আর স্কেলার রাশির ক্ষেত্রে শুধুমাত্র মানের পরিবর্তন হয়। ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে লিখি ক্ষেত্রে শুধু মানের পরিবর্তন হয়। এখানে আরেকটা পয়েন্ট আছে যেটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হইতেছে আমরা ভেক্টর রাশিকে সাধারণ বীজগণিতিক নিয়মে যোগ বিয়োগ বা গুণ ভাগ করতে পারি না, যেগুলো আমরা স্কেলার রাশিকে সাধারণ বীজগণিতিক নিয়মে খুব সহজেই যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে পয়েন্ট। সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না। আর এখানে কি লিখবো, যে যায়। ঠিক আছে, তোমরা বুঝে নিবা। তো এই জিনিসটা গেল। তো তোমরা বুঝতে পারতেছো, এটাই হচ্ছে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির মধ্যকার সবথেকে কমন যেই পার্থক্য বা বৈশিষ্ট্য বলতে পারো এগুলোই। হ্যাঁ, তোমাদের যদি পরীক্ষাতে এরকম পার্থক্য লিখতে বলে, অনেক সময় হচ্ছে খ নাম্বারে দিয়ে দেয়, তো তোমরা এগুলো লিখতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী টপিকটা শুরু করি। পরবর্তী টপিকটা হচ্ছে আমাদের কি, দূরত্ব এবং সরণ। ঠিক আছে, তো আমরা সবার প্রথমে আসি দূরত্বটা কি। তো দূরত্ব নিয়ে আমরা নতুন করে বলার কিছু নাই, তোমরা দূরত্ব সম্পর্কে সবাই জানো। দূরত্ব আর সরণের পার্থক্যটাই হচ্ছে এখানে বোঝার মেইন বিষয়, কোনটা দূরত্ব কোনটা সরণ। ঠিক আছে, আমরা যেই ধরে নাও একজন ব্যক্তি এই বিন্দুতে আছে, হ্যাঁ, তিনি এই দিক দিয়ে ঘুরে এই বিন্দুটাতে আসলেন। হ্যাঁ, এই টোটাল পথটা তিনি যে অতিক্রম করলেন, ওই অতিক্রান্ত পথটাই হচ্ছে ওনার দূরত্ব। কি, ওনার দূরত্ব। ঠিক আছে, তো এই অতিক্রান্ত পথটাই হইল ওনার দূরত্ব। তো এখন বলবা ভাইয়া তাহলে সরণটা কি, পার্থক্যটা কি? এখন সরণের যা একক, দূরত্বেরও তা একক, দুইটাই মিটার দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়, এইটা এখন আমাদের আলোচ্য বিষয়। এখন দেখো, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব মূলত এইটা, এইটা। হ্যাঁ, এটা একটা স্ট্রেট লাইন, যেটার মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এটা, বা সব থেকে ছোট দূরত্ব, ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে এইটা। ঠিক আছে, এখন উনি অতিক্রম করছে এইটা, এইটা হচ্ছে এই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব, যেটা ধরে নাও আমরা বলি 100 মিটার। এই ব্যক্তিটি, হ্যাঁ, পি অবস্থান থেকে কিউ অবস্থানে গিয়েছে বা যাত্রা করছে, এবং তিনি অতিক্রম করছেন 100 মিটার। এইটা হচ্ছে ওনার দূরত্ব। ঠিক আছে, এখন ওনার দূরত্ব এইটা, আর এই দুইটা বিন্দুর মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব ধরে নাও আমরা যদি বলি 80 মিটার। হ্যাঁ, ইনি অতিক্রম করছেন 100 মিটার, কিন্তু এই পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব হচ্ছে 80 মিটার। অর্থাৎ ওনার টোটাল, ওনার যাত্রাপথে উনি সর্বশেষ পর্যায়ে প্রথম অবস্থান থেকে 80 মিটার দূরত্বে
পৌঁছেছেন। হ্যাঁ, তো এইটাই হচ্ছে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য। অতিক্রান্ত গোটা পথটার যে ডিস্টেন্স বা দূরত্ব সেটা হচ্ছে 100 মিটার, এটাই হচ্ছে দূরত্ব। এবং ওনার এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী যে পার্থক্যটা, অর্থাৎ যে মধ্যবর্তী ক্ষুদ্রতম যে পার্থক্যটা বা ওনার অবস্থানের অ্যাট লাস্ট যতটুকু পরিবর্তন হয়েছে সেইটাকে আমরা প্রকাশ করব সরণ দ্বারা। কি দ্বারা? সরণ দ্বারা। অর্থাৎ আমরা এই পথটাকে কি বলবো? সরণ। বুঝতে পারছো? সরণ এবং দূরত্ব। আর সরণ এবং দূরত্ব দুইটারই একক হচ্ছে মিটার। আমরা দুইটাকেই কি দ্বারা প্রকাশ করব? এল দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝছো। এবার আসো আমরা পরবর্তী টপিকগুলোর দিকে আগাই। এখন আমরা আলোচনা করব দ্রুতি এবং বেগ নিয়ে। ঠিক আছে, তো দ্রুতি শুরু করি আমরা। দ্রুতিকে আমরা কিভাবে প্রকাশ করব বা দ্রুতি কি, এটা হচ্ছে আমাদের প্রথম জানার বিষয়। দ্রুতিটা হচ্ছে একক সময়ে কোনো বস্তুর দূরত্বের হারকে, অর্থাৎ দূরত্ব কি কতটুকু পরিবর্তন হচ্ছে একই সময়ে, এইটার হারকে আমরা বলবো হচ্ছে দ্রুতি। কি বলবো? দ্রুতি। তাহলে আমরা লিখতে পারি এটা দূরত্বের হারকে অনেক সময় দূরত্ব পরিবর্তনও বলা হয়। তোমরা দূরত্বের হারকে লিখলেও সমস্যা হবে না, কোনো সমস্যা নাই। সো দ্রুতি বলে। ঠিক আছে, এখন দ্রুতির আলোচ্য বিষয় হচ্ছে আমরা এটা এখন কিভাবে বের করব, এখানে কি কি লাগবে, হ্যাঁ, এককটা কি আসবে, কিভাবে আসবে, এগুলোই হচ্ছে আমাদের এখন জানতে হবে। তো আমরা শুরু করি। তো আমরা আগেই বলছি দ্রুতি ভি সমান সমান, ধরো ভি ধরলাম আমরা, ভি সমান সমান কি? দ্রুতি ভি সমান সমান হচ্ছে দূরত্ব বাই সময়। সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি। আর দূরত্বকে আমরা এক্ষেত্রে ডি ধরলাম। ঠিক আছে, অর্থাৎ দ্রুতি সমান সমান হচ্ছে দূরত্ব বাই সময়। আমরা দূরত্বের হারকে বলছি, অর্থাৎ দূরত্বটা কিভাবে একক সময় পরিবর্তন হচ্ছে, কতটুকু পরিবর্তন হচ্ছে, এইটাকেই আমরা দ্রুতি বলতেছি। তোমরা বুঝছো আশা করি। এখন আসো এইটার এককটা কি। হ্যাঁ, সবাই জানো সময়ের একক কি? সেকেন্ড। বা সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি দ্বারা। আসো আমরা আস্তে আস্তে যাই। হ্যাঁ, সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি। আর দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল দ্বারা। তাহলে আলটিমেটলি কি আসতেছে? এল টি ইনভার্স 1। হ্যাঁ, এখন যদি বলা হয় আমরা এটাকে তো প্রকাশ করা হয় এল দ্বারা দূরত্বকে, এইটার এককটা কি? এককটা হইতেছে মিটার এবং সময়ের একক কি? সময়ের এককটা হইতেছে সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটাকে আরেকটা কি লিখতে পারি? এককটা কি লিখতে পারি? মিটার পার সেকেন্ড। তোমরা বুঝছো আশা করি, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারতেছি যে এককটা হইল, এটা হচ্ছে কি একক। হ্যাঁ, আচ্ছা আমরা এটা একটু আলাদা করে লিখি। তাহলে আমরা এটা কি পাইলাম?
LT ইনভার্স 1টা কি হচ্ছে, এটা হচ্ছে মাত্রা, এবং মিটার পার সেকেন্ড এইটা হইতেছে দ্রুতি এর একক। হ্যাঁ, মাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখি, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো আমরা এইখন কি বুঝছি, দ্রুতি বুঝছি কাকে বলে, দ্রুতি কাকে বলে, একক সময় দূরত্বের হারকে দ্রুতি বলে। দ্রুতিকে আমরা যদি দ্রুতি ভি ধরি তাহলে দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়। দূরত্বকে আমরা প্রকাশ করি এল, বা দূরত্বের মাত্রাটা হচ্ছে এল এবং সময়ের মাত্রা টি, এবং একক কি এম। দূরত্বের এককটা হচ্ছে মিটার বা এম, এবং সময়ের একটা হচ্ছে সেকেন্ড বা এস। তাহলে মাত্রাটা কি আসতেছে আলটিমেটলি এল পার টি বা LT ইনভার্স 1, এবং মিটার পার সেকেন্ড বা এস ইনভার্স 1, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের দ্রুতিটা শেষ, এবার আমরা আসি বেগে। বেগটা কি, ঠিক আছে? আমাদের পরবর্তী টপিক কি, বেগ। এখন বেগটা কি? বেগ হচ্ছে একক সময়ে সরণের হারকে আমরা বেগ বলি। কি বলি? একক সময়ে সরণের হারকে আমরা বেগ বলে থাকি। হারকে বেগ বলে, ঠিক আছে? এখন আমরা বেগকে কি দ্বারা প্রকাশ করব, এটাও হচ্ছে একটা বিষয়। বেগের সূত্রটা কি হবে, এটাও বিষয়। এখন যেহেতু দ্রুতির সূত্র ছিল, বিভিন্ন ধরনের একক ছিল, মাত্রা ছিল, অবশ্যই বেগেরও আছে। তাহলে আমরা বেগকে কিভাবে ডিফাইন করব, বা বেগ নির্ণয়ের সূত্র কি? বেগ, এটাকে আমরা ভি ধরি, ইকুয়ালস টু সরণ ভাগ সময়। বেগ কি? সরণ ভাগ সময়। হ্যাঁ, সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? সরণকে ধরে নাও আমরা এস, এবং সময়কে আমরা টি, ছোট হাতের টি, ঠিক আছে? ছোট হাতের টি আমরা বেশিরভাগ সময় ইউজ করে থাকি। হ্যাঁ, মাত্রার ক্ষেত্রে শুধু বড় হাতের টিটা ব্যবহার করা হয়, বা বড় হাতের লেটার ব্যবহার করা হয়, বাকি সব ক্ষেত্রে আমরা ছোট হাতের টি ব্যবহার করি। হ্যাঁ, তো সরণ ভাগ সময়। হ্যাঁ, তাহলে এটারও সেম। আমি আগে বলছিলাম সরণের মাত্রাটা কি এল, সময়ের মাত্রা কি টি, তারপর হচ্ছে সরণের এককটা কি এম, সময়ের এককটা কি সেকেন্ড। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইতেছে দেখো, আমরা কি পাচ্ছি, এটাতেও আমরা পাইতেছি হচ্ছে মাত্রাটা কি পাইতেছি LT ইনভার্স 1, আর মাত্রা এবং মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে একক। অর্থাৎ দ্রুতি এবং বেগ দুইটার মাত্রা, একক সবই সমান। পার্থক্যটা কই? একটা হচ্ছে দূরত্বের হার, অর্থাৎ দূরত্ব কতটুকু অতিক্রম করতেছে একক সময় সেটা, এবং বেগটা হইতেছে সরণ কতটুকু অতিক্রম করতেছে সেইটা। আশা করি তোমরা বুঝছো। এখন আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে তোমাদের জন্য দ্রুতি এবং বেগটা বোঝা আরো অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? তোমার ডিফারেন্সটা ইজিলি বুঝতে পারবা। আচ্ছা, আবার ওই একই আগের চিত্রটা আমরা দেখি। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা ক্ষুদ্রতম দূরত্ব, এটাকে আমরা বলি 40 মিটার, এবং এইটা ধরে নাও 60 মিটার, ঠিক আছে? এখন
একজন ব্যক্তি এই দূরত্বটা অতিক্রম করছে এবং তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্বটা ছিল এটা। এখন আমরা যদি বলি এখানে দূরত্ব কি এবং সরণটা কি, ঠিক আছে? দূরত্ব কত এবং সরণ কত, সরি দ্রুতি এবং হচ্ছে বেগ নির্ণয় করতে হবে, ঠিক আছে? দূরত্ব তো হচ্ছে আমাদের 60 মিটার, সরণটা হয়েছে 40 মিটার, ঠিক আছে? তাহলে দ্রুতি সমান সমান কি পড়ছিলাম আমরা? দ্রুতি কি পড়ছিলাম? দূরত্ব ভাগ সময়, ঠিক আছে? তাহলে এখানে দূরত্বটা কত? 60 মিটার, আর সময়টা ধরে নয় এখানে বলছে এই দূরত্বটা একজন অতিক্রম করছে 10 সেকেন্ডসে, ঠিক আছে? কতক্ষণে? 10 সেকেন্ডসে। তাহলে লোকটা যে দূরত্ব 10 সেকেন্ডসে অতিক্রম করছে তার দ্রুতি কত এবং বেগ কত? দ্রুতির ক্ষেত্রে তাহলে আমরা দেখি দূরত্বটা হচ্ছে, সময়টা হচ্ছে 10 সেকেন্ডস, তাহলে তার দ্রুতি কত হচ্ছে? 6 মিটার পার সেকেন্ড। আমরা মিটার পার সেকেন্ড পড়ছি না একক, 6 মিটার পার সেকেন্ড। এরপর আমরা যদি বলি তার বেগ কত ছিল? বেগ সমান সমান হচ্ছে সরণ ভাগ সময়। সরণ কত? 40 মিটার, আর সময় কত? 10 সেকেন্ড, তাহলে 4 মিটার পার সেকেন্ড। এবার বুঝতে পারছো তোমরা যে হচ্ছে দ্রুতি এবং বেগের মধ্যেকার ডিফারেন্সটা কোথায় বা কিভাবে নির্ণয় করতে হবে? ইনশাল্লাহ আমরা এই নিয়ে আমাদের আর কোনো ভুল হবে না, আমরা আশা করি। তাহলে আমাদের স্কেলার রাশি, ভেক্টর রাশি শেষ, আমাদের দূরত্ব সরণ শেষ, আমাদের দ্রুতি এবং বেগ শেষ। এবার আসবো আমরা আমাদের এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট এবং যেই টপিকের ম্যাথ ছাড়া বা যেই টপিকটা ছাড়া তোমাদের ফিজিক্স তোমরা কল্পনাও করো না, কি? ত্বরণ এবং মন্দন, ঠিক আছে? ত্বরণ। ত্বরণটা কি? একক সময়ে বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলবো। কি বলবো? একক সময়ে বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি। সবাই দেখছো কি লেখা আছে? একক সময়ে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে একক সময়ে বেগ বৃদ্ধি, তাহলে আমাদের এখানে আমরা বুঝতে পারতেছি যে আসলে কি কি থাকতেছে? বেগ এবং সময়, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখে নিই যে ত্বরণ, ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে? ত্বরণ সমান সমান কি? ত্বরণ সমান সমান হইতেছে তাহলে কি? বেগ ভাগ সময়। কি? বেগ ভাগ সময়, বেগ বৃদ্ধির হারকে, অর্থাৎ বেগটা কতটুকু বৃদ্ধি পাইতেছে। বেগ বৃদ্ধির হারকে যদি আমরা প্রকাশ করি কতটুকু বৃদ্ধি পাইতেছে, এটা বুঝতে হবে যে হচ্ছে কোথা থেকে কোথায় যাচ্ছে, মানে কতটুকু সময়ের ভিতরে কতটুকু ট্রান্সফার হচ্ছে, এই জিনিসটাকে আমরা বুঝতে হবে। এখানে আমরা লিখব যে হচ্ছে বেগের পার্থক্য, বৃদ্ধির হার না, তাহলে বেগ বৃদ্ধির হার যদি আমরা বলতে যাই তাহলে বেগ কতটুকু বাড়ছে সেটা আমাদের দেখতে হবে। অর্থাৎ একটা আদি বেগ লাগবে যেটা সাপেক্ষে আমরা প্রকাশ করব যে হচ্ছে যে বেগটা কতটুকু বাড়ছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখি আদি বেগ, বা আদি বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব। হ্যাঁ, ইউ মাইনাস হচ্ছে শেষ বেগ ভি।
হচ্ছে সময় t। সরি, এছাড়া এখানে একটা ছোট্ট ভুল করছি আমরা। জিনিসটা হচ্ছে, সরি, এটা আমার কাউন্ট মিস্টেক। হ্যাঁ, আমি তাড়াতাড়ি করতে যেয়ে তোমাদের একটু হয়ে গেছে। শেষ বেগটা থেকে আমরা বিয়োগ করব কি? আদিবেগ, ঠিক আছে, ভাগ সময়। অর্থাৎ একটা বস্তু একটা, ধরে নাও একটা যে কোনো একটা বেগ থেকে তার যাত্রা শুরু করছে, ঠিক আছে। তো ওই যাত্রাটা শেষ একটা পর্যায়ে তার বেগ পরিবর্তন হয়েছে। তো এই শেষ বেগ এবং আদি বেগ এই দুইটার মধ্যবর্তী যে পার্থক্যটা, সেটাকে যদি আমরা সময় দ্বারা ডিভাইড করি বা সময় দ্বারা ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ত্বরণ। তোমরা বুঝছো সবাই? নাও এখন ত্বরণের সূত্রটা তো আমরা পাইলাম, এখন ত্বরণের একক কি সেটা আমরা বের করি। তো ত্বরণ সমান সমান হইতেছে বেগ বৃদ্ধির হার। তাহলে আমরা বেগ সমান সমান কি জানি? যে হচ্ছে সরণ ভাগ সময়। কি জানি? সরণ, আচ্ছা দাঁড়াও, বেগ পরিবর্তন লিখি আমরা, আচ্ছা বেগ ভাগ সময়। তাহলে বেগ সমান সমান আমরা কি জানি? বেগ সমান সমান আমরা জানি হচ্ছে সরণ ভাগ সময়। বেগ সমান সমান আমরা কি জানি? সরণ ভাগ সময়। আর নিচে কি ছিল? সময়। হ্যাঁ, তাহলে বেগের ক্ষেত্রে আমরা কি জানতাম? আমরা এককটা কি বের করছিলাম? সরণের একক কি? মিটার। আর সময়ের একক কি? সেকেন্ড। এখানেও সময়ের একক কি? সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো এটা কত ছিল? মিটার। সরণের আমরা হচ্ছে বেগের একক কি পড়ছিলাম? মিটার পার সেকেন্ড। হ্যাঁ, ভাগ সময়। তাহলে আমরা কি পাইতেছি দেখো? সমান সমান, তাহলে ত্বরণের এককটা কি? ত্বরণের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝছো সবাই? এবার আমরা দেখি এইটার এককটা কি আসে। ঠিক আছে, তো আমরা এই লাইন থেকেই শুরু করি। সরণের একক কি ছিল, মানে মাত্রা কি ছিল? এল। এবং সময়ের মাত্রা কি ছিল? টি। ঠিক আছে, তাহলে তোমরা দেখো সরণের মাত্রা আমরা কি বের করছিলাম? এল টি ইনভার্স 1/t। ঠিক আছে, তাহলে ত্বরণের মাত্রাটা কি আসতেছে? এল টি ইনভার্স 2। সবাই বুঝতে পারছো? এল টি ইনভার্স 2। তাহলে সবার মাত্রা এবং এককটা ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ। তাহলে এটা নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকলো না। এখন আমরা একটা ছোট্ট ম্যাথ দিয়ে বুঝি যে আসলে ত্বরণটা কিভাবে কাজ করে বা ত্বরণটা কি। ঠিক আছে, তো ধরো একজন ব্যক্তি যাত্রা শুরু করছে 0 মিটার পার সেকেন্ড থেকে, এবং তিনি বেশ কিছু সময় অতিক্রম করার পরে তার বেগ হইছে 100 মিটার পার সেকেন্ড। তার যাত্রাকালে সময় ছিল
25 সেকেন্ড। অর্থাৎ একজন ব্যক্তি শূন্য অবস্থান থেকে বা স্থির অবস্থান থেকে যাত্রা করছে 25 সেকেন্ড এবং যাত্রার মানে যাত্রার এক পর্যায়ে 25 সেকেন্ড পরে তার বেগ ছিল 100 মিটার পার সেকেন্ড। এখন আমাদেরকে বলতে হবে যে এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে যে তাহলে ওনার ত্বরণ কত ছিল, অর্থাৎ ওনার বেগ বৃদ্ধির হারটা কত ছিল সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি ত্বরণ এ সমান সমান হচ্ছে আদিবেগ, সরি আবার একই ভুল, আচ্ছা, শেষ বেগ ভি বিয়োগ আদিবেগ ইউ বাই সময়। হ্যাঁ, তো শুরু বা আগের বেগটা হচ্ছে আমরা ইউ দ্বারা প্রকাশ করি এবং শেষ বেগটাকে আমরা প্রকাশ করি ভি দ্বারা। ঠিক আছে, তাহলে দেখো এখন এখানে শেষ বেগটা কত ছিল বলো? শেষ বেগটা ছিল 100 মিটার পার সেকেন্ড এবং আদি বেগটা কত ছিল? 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর সময় কত ছিল? 25 সেকেন্ড। যেহেতু আমরা ত্বরণ বের করতেছি আমরা এককটা লিখব মিটার পার সেকেন্ড স্কয়ার, আমরা আলাদাভাবে এখানে একক লিখব না, দরকার নাই। ঠিক আছে, তাহলে দেখো দুইটার পার্থক্য কত হইল? ধরে নাও 100 থেকে 0 বাদ দিলে কত হয়? 125। ঠিক আছে, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে ওনার বেগ বৃদ্ধির হার বা ত্বরণ। সবাই বুঝছো আশা করি? হ্যাঁ, গুড। এখন আমরা পড়ব মন্দন। দেখো মন্দনটা কি? মন্দনটা হচ্ছে কিছুই না, মন্দনটাকে আমরা আরেকভাবে বলতে পারি ঋণাত্মক ত্বরণ। কি? ঋণাত্মক ত্বরণ। হ্যাঁ, ঋণাত্মক ত্বরণটা কেমন? অর্থাৎ বেগের হ্রাস, বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ পড়ছিলাম না, বেগের হ্রাস পাওয়ার হারকে আমরা একক সময়ে বেগ কতটুকু হ্রাস পাচ্ছে এই হারকে আমরা মন্দন বলবো। অর্থাৎ ত্বরণেরই বিপরীত ভার্সন বা ঋণাত্মক ভার্সনকে আমরা বলবো মন্দন। ঠিক আছে, তাহলে ত্বরণ এবং মন্দন এই দুইটা রাশির মাত্রা এবং একক দুইটাই হচ্ছে সেম। কি? মাত্রা এবং একক দুইটাই সেম। ইনাদের মাত্রা এবং এককের মধ্যে কোনো প্রকারের পরিবর্তন নাই। হ্যাঁ, তো ঠিক আছে, তবে একটা জিনিস আছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা অনেক জায়গায় অনেক পরীক্ষায় এই ত্বরণ এবং মন্দন প্রকাশের ক্ষেত্রে অনেক ভুল করে থাকি। সেই ভুলগুলো কি কি করি আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। এরপর থেকে আর এই টপিক নিয়ে কোনো ভুল তোমাদের হবে না। এটা নির্ণয় করার সূত্রও সেম, তুমি ওইভাবেও করতে পারো। তাহলে আসো আমরা মন্দনটাকে একটু উল্টাভাবে লিখব, তাহলে আমাদের ভুল হওয়ার চান্সটা অনেক কমে যাবে। ঠিক আছে, কেন মন্দনকেও আমরা এ দ্বারাই প্রকাশ করব। তবে এটা যেহেতু মন্দন অর্থাৎ গতি হ্রাস পাবে, সেজন্য আমরা যদি আদি শেষ বেগ থেকে শেষ বেগ ভি থেকে আদিবেগ
ইউটাকে বাদ দিই, দিয়ে সময় দ্বারা ভাগ করি, তাহলে আমাদের এই মানটা ঋণাত্মক আসবে। ঠিক আছে, ঋণাত্মক আসাটা ভুল না, আসলে কি প্রকাশের সময় মন্দন লেখা হইলে আমাদেরকে ওই জায়গাতে ঋণাত্মক চিহ্নটা দেওয়া হয় না। তো ঠিক আছে, আমরা এখন এইটা একটা ম্যাথ দিয়ে বুঝি। ধরে নাও একজন ব্যক্তি, ওনার গতি ছিল 100 মিটার পার সেকেন্ড, উনি 25 সেকেন্ড পরে ওনার গতি হয়েছে 75 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা কি বুঝবো এখান থেকে, এখানে কি হয়েছে, বেগটা কমছে, অর্থাৎ বেগ হ্রাস পাইছে। এই যে 25 সেকেন্ড সময়টায় বেগ হ্রাস পাইল, এই সময়ে বেগ হ্রাস প্রাপ্তির হারটাই কে আমরা কি বলতেছি, মন্দন বলতেছি। বা মন্দন থেকে আমরা কি বলে থাকি, আরেকটা জিনিস কি বলে থাকি, ঋণাত্মক ত্বরণ। ঠিক আছে, ঋণাত্মক ত্বরণ বলতে পারি। তো আমরা যদি এই ম্যাথটা করে দেখি তাহলে কি হবে, শেষ বেগ কত ছিল আমাদের, 75, আদি বেগ কত ছিল 100, আর সময় কত ছিল 25 সেকেন্ড। এখানে দেখো এই যে এখানে যে নেগেটিভ পার্টটা আসলো না, এই নেগেটিভটার জন্যে তোমরা অনেকে এখানে ভুল করো, তোমরা ভাবো যে নেগেটিভ আসছে, উত্তরটা ভুল। বা মন্দন লেখা থাকলে ওখানে নেগেটিভ দেওয়ার, মন্দন দেওয়া থাকলে ওখানে, ও আচ্ছা আচ্ছা সরি, একটু জিনিস আমরা সরি, আমি 75 দিছিলাম, তাই না, তাহলে এখানে 25 হইতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেক ভুল হয়েছে না, যাই হোক আমরা এখন দেখি। ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে না, গুড। 1 মিটার পার সেকেন্ড এটা হইতেছে মন্দন, কিন্তু এখানে মাইনাস আসার কারণে অনেকে প্যানিক করে এবং অঙ্কটা ভুল ভেবে কাটে দিয়ে বারবার করে। তো যখন মন্দন বের করতে বলবে, আর সবাই চেষ্টা করবা এইটা না করে কি করার চেষ্টা করবা, আমরা এখানে একটু সাইড করে দেখাই দিই তোমাদের, তোমরা চেষ্টা করবা এইটা করা, তাহলে এই একদম কনফিউশনই থাকবে না, একদম ক্লিয়ার ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, সেটা তোমরা করবাটা কি, তোমরা করবা হচ্ছে আদিবেগটাকে আগে লিখবা, আদিবেগ ইউ মাইনাস শেষ বেগ ভি ভাগ সময় টি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে কি আসতেছে, আদিবেগ কত ছিল আমাদের 100, মাইনাস শেষ বেগ কত ছিল আমাদের 75, হ্যাঁ, আর সময় কত ছিল 25, তাহলে 25 ভাগ 25 সমান 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এবার দেখতে পাইছো এখানে কিন্তু মাইনাসের কোনো বালাই নাই, তোমরা ডাইরেক্ট এখানে ঋণাত্মক ত্বরণ বা মন্দন লেখে সরাসরি এইভাবে করে দিলে কোনো মাইনাস থাকবে না, তোমাদের কোনো কনফিউশন থাকবে না, এবং ম্যাথ ভুল হওয়ার চান্স অনেক কম হবে। তাহলে আশা করি তোমরা ত্বরণ এবং মন্দনের এই ডিফারেন্সটুকু বুঝছো। হ্যাঁ, তো এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা তোমরা যদি এখানে মন্দন না লেখে এখানে যদি ত্বরণ লেখো, হ্যাঁ এখানে যদি তোমরা ত্বরণই লেখো, তাহলে এই নেগেটিভটা তোমাদের এখানে দিক নির্দেশ করবে, অর্থাৎ এটা যে ঋণাত্মক ত্বরণ সেটা নির্দেশ করবে। ঠিক আছে, তো আমরা অত ভেজালের ভিতরে যাব না, আমরা সরাসরি কি করব, আমরা করবোটা কি, আমরা হচ্ছে যে
মন্দন লিখবো, লিখে আদি বেগ থেকে শেষ বেগটা বিয়োগ করে দিব, দিয়ে সময় দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের মাইনাসের কোনো ঝামেলা থাকবে না। তো ঠিক আছে, আমরা আজকে ত্বরণ মন্দন পর্যন্তই শেষ করব এবং আগামী ক্লাসে বাকি টপিকগুলো আমরা ভালোভাবে ভালোভাবে জানবো বা প্র্যাকটিস করব। তো আশা করি তোমরা সবাই ভালোভাবে প্রায় বুঝেছো এবং তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। ইনশাআল্লাহ সবাই মিলে আমরা একটা ভালো ফলাফল করতে পারবো ফিজিক্সে, এই আশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।